Now, I would like to request Shanghomitra Debnath Madam. নারীদের অধিকার আদায়ের, নারীদের সম্মান ফিরে পাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে আজকের দিনটাকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হচ্ছে। সারা পৃথিবী যখন অজ্ঞানের অন্ধকারে ডুবেছিল, আমাদের দেশে তখন রচিত হয়েছিল বেদ উপনিষদ, এবং সেই রচনাকালে নারীরা কিন্তু পিছিয়ে ছিলেন না, নারীরা ছিলেন সহসাধিকা। সমাজে সংসারে নারীদের কিন্তু অবদান পুরুষের সমতুল্য ছিল, তার চেয়ে নিচে কখনোই নয়। বৈদিক যুগে আমরা রাজমাতা, গুরু মাতা এবং সর্বোপরি সংসারে মায়ের স্থানটা অনেক উপরে রেখেছিলাম। বেদের সূক্ত নারীরা রচনা করেছেন। রাজর্ষি জনকের সভায় আমরা দেখেছি যাজ্ঞবল্ক্যের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন গার্গী, এবং যাজ্ঞবল্ক্যের সহধর্মিণী ছিলেন মৈত্রেয়ী। সবাই কিন্তু এক একজন ব্রহ্মবাদিনী নারী। আমরা পাই মদালসার কথা, আমরা পাই বাকের কথা, আমরা পাই অপালার কথা। প্রত্যেকেই নিজ গুণে নিজেদের নাম উজ্জ্বল করেছেন। পরবর্তীকালে বৈদেশিক আক্রমণ এবং বিভিন্ন দুর্যোগের ফলে আমাদের দেশে নারীদের অনেকটা পরিস্থিতি বদলে যায়, কিন্তু ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের পরে আবার সেই অবস্থার পরিবর্তন হতে থাকে। সেখানে আমরা দেখি ভগিনী নিবেদিতার মতো জন্মসূত্রে বিদেশিনী, কিন্তু উনি মনে প্রাণে ভারতীয় হয়ে গেছিলেন। আমাদের দেশের নারীদের শিক্ষার জন্য উনি নিজের জীবন পাত করেছেন। শুধু শিক্ষা নয়, সব দিক দিয়ে তাদের মধ্যে সেই চেতনাকে জাগিয়ে তোলার চেষ্টা উনি করেছেন। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখি নারীরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। সংগ্রামে, সমরে, সংসারে সব জায়গায় তারা নিজেদের অবদান রেখে চলেছেন। পুরুষদের পদাঙ্ক অনুসরণ করে নয়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দায়িত্ব পালন করে চলেছি। তো আজকের এই জায়গায় দাঁড়িয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি আমার মনে হয় বদলাবার সময় এসেছে। নির্ভয়া কাণ্ডের মতো ঘটনা যেন সোচ্চার হয়ে সবাই প্রতিবাদ করতে পারে। নারীদের অধিকার আদায়ের এই দিনে সবার প্রতি আমার এই আহ্বান থাকলো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংঘমিত্রা দেবনাথ ম্যাডামকে। তিনি খুব সুন্দরভাবে আজকে আমাদের সকলের সামনে নারীদের অগ্রগতির বিভিন্ন দিক আমাদের কাছে তুলে ধরেছেন। এবারে আমি মঞ্চে অনুরোধ জানাচ্ছি সুস্মিতা দাস ম্যাডামকে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি এখানে উপস্থিত সব নারীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 21 ফেব্রুয়ারি তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে আমি একটা অ্যাড দেখলাম, টাটা WPL ক্রিকেট কা কুইন্ডম। শব্দটা আমাকে এসে স্ট্রাইক করলো যে আমাদের খেলার জগতে মেয়েরা এতটুকু এগিয়ে গেছে, যেখানে টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে ওরা আসছে ক্রিকেট কা কুইন্ডম। আমাদের ভারতবর্ষের মহিলা খেলোয়াড়দের নিয়ে আমার সামান্য আলোচনায় অল্প কিছু কথা বলবো। সন 1984, আমি অনেক ছোট, তখন পাড়ায় পাড়ায় বড় জোর একটা বা দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে। সবাই জড়ো হয়েছি না লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করছেন পিটি ঊষা, যাকে আমরা গোল্ডেন গার্ল বলে জানি। শুরু হলো দৌড়। হঠাৎই দেখলাম সব খেলোয়াড়দেরকে আবার ডেকে ফিরিয়ে নিয়ে আসা হলো। অনেক ছোট ছিলাম, সেই সম্পর্কে ধারণা ছিল না। পরে জেনেছি সেটা নাকি একজন প্লেয়ার আগে শুরু করে দিয়েছিলেন বলে আবারও তাদেরকে ফিরিয়ে আনা হয়েছিল। দ্বিতীয়বার শুরু হলো সেই দৌড় প্রতিযোগিতা। পিটি ঊষা হঠাৎ পেছন থেকে অনেকটা, এটা ছিল 400 মিটার হার্ডলস, অনেকটাই হার্ডলস টপকে গিয়ে শেষ মুহূর্তে যখন দড়ি ছুঁয়ে নিলেন, বড়রা চিৎকার করছে। অনেক বছর পর, মানে আমাদের
1948 ইংরাজিতে স্বাধীন ভারতবর্ষ প্রথম হকিতে পদক এনেছিল অলিম্পিকে। এবার বোধহয় ভারত পদক এনে নিয়েছে। প্রথম অ্যানাউন্সও করা হয়েছিল ব্রোঞ্জ মেডেল জিতেছেন পিটি ঊষা। কিন্তু পরবর্তীতে দেখা গেল আবার তারা রিপ্লে দেখে ঘোষণা করলেন পিটি ঊষা 1 সেকেন্ডে 100 ভাগ করলে 0.01 সেকেন্ডে পিছিয়ে ছিলেন তার প্রতিযোগী। তার আগে নাকি মাথাটা ঢুকিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে যখন পিটি ঊষাকে ইন্টারভিউ নেওয়া হলো তখন তিনি বললেন, আমি জানতাম না দৌড়ের সময় মাথাটাকে লাইনের আগে ঢুকিয়ে নিতে হয়। মানে খেলোয়াড়দের, বিশেষ করে মহিলা খেলোয়াড়দের সেরকম ট্রেনিংয়ের ব্যবস্থা সে যুগে ততটা ছিল না। পিটি ঊষার কোচ ছিলেন নাম্বিয়ার। তিনি যতটুকু পেরেছিলেন পিটি ঊষাকে গড়ে দিয়েছিলেন। আমরা ছোটবেলা আলোচনা শুনতাম পিটি ঊষা নাকি যখন সেই হার্ডলস টপকানোর জন্য দৌড়চ্ছিলেন তার প্রায় নাকি সেই প্রয়োজনীয় জুতোটুকু ছিল না, যেটা বিদেশি অন্যান্য দৌড়বিদদের থাকে। সেখানে একজন মহিলা খেলোয়াড়ের জন্য আমাদের অনেক কিছু সুযোগের প্রয়োজন ছিল, সেটা নেই। প্রথমত পুষ্টির অভাব, অতি সাধারণ ঘর থেকে আসা মেয়েরা খেতেই পায় না, সেখানে কি করে দৌড়বে। সেটা ছিল 40 বছর আগের ঘটনা, 1984 ইংরাজি। সেখানে 2024, 40টা বছর পার হয়ে এসেছি। এখন কি না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL আমরা সবাই জানি। সেই IPL-এ ছেলেদের বিভিন্ন শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি থেকে অকশন হয় এবং পুরুষ ক্রিকেটাররা অনেক টাকা পান। সেখানে 2023 থেকে শুরু হলো মহিলাদেরও প্রিমিয়ার লিগ, সেটা হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ WPL। আমাদেরকে অনেক, যদি আমরা নিজেরা মহিলা কিন্তু কেউ যদি আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে বলতে পারেন ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে, ম্যানস হলে সাথে সাথে বলে দেব রোহিত শর্মা, কিন্তু উইমেন্স জিজ্ঞেস করলে আমরা কজন চিনি? হরমনপ্রীত কৌরকে, স্মৃতি মান্দানাকে। যদিও সেই মহিলারা অনেকটা এগিয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এশিয়ান গেমস হয়েছিল 2023-তে। সেই সময় সুতীর্থা, অহিকা ওরা যখন টেবিল টেনিসে ব্রোঞ্জ পেয়েছিলেন তখন তারা দেশে ফিরে দুঃখ করেছিলেন আমাদের দেশের টেবিল টেনিস প্লেয়ারদেরকে কেউ মনে রাখে না, ক্রিকেটের পেছনেই দৌড়ায়। কিন্তু আমরা যখন বিদেশে জিতলাম আমাদের সাথে এসে বিদেশিরা ফটো তুলছে। অর্থাৎ আমাদের দেশে মহিলা খেলোয়াড়দের প্রতি যে দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বা তাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে না। তো ধীরে ধীরে BCCI ঠিক করলো, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া ঠিক করলো যে না, আমরা মহিলাদেরও প্রিমিয়ার লিগ করব। সেখানে মহিলাদেরও 5টা টিম হয়েছে, রাউন্ড রবিন হচ্ছে। ঠিক একইভাবে গুজরাট জায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ান্স, UP ওয়ারিয়র্স, এরকম করে 5টা টিম হয়েছে। সেখানে মহিলা খেলোয়াড়দেরও অকশন করেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। যদিও সবথেকে বেশি টাকা দিয়ে গুজরাট জায়ান্ট কিনেছে গৌতম কাছাবিকে 2 কোটি টাকা। সেখানে দুবাইতে 2023 ডিসেম্বরে বসেছিল IPL-এর নিলাম। সেখানে পুরুষ খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, তার রেট ছিল 24 কোটি টাকারও বেশি। অর্থাৎ আমাদের মহিলারা যেখানে পিছিয়ে নেই সেখানে তাদের আরও পোষণ করার প্রয়োজন আছে, তাদেরকে আরও তুলে ধরারও প্রয়োজন আছে। আমি মনে করি যে আজকে যখন আমরা শোয়েব আখতারকে দেখি পাকিস্তানের, যাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয়, তিনি ফাস্ট বোলার, তিনি নাকি দ্রুততম ফাস্ট বোলার, তার বলের গতি নাকি 161 এরকমই। সেখানে WPL-এ মহিলা খেলোয়াড় যার নাম শবনম ইসমাইল
যিনি সাউথ আফ্রিকা থেকে এসছেন খেলতে WPL-এ, তিনি 130-এর উপর ফাস্ট বল করছেন, অর্থাৎ মেয়েরাও পারে, ছুটতে পারে। প্রয়োজন শুধু জেদ, উদ্যম, সাহসে। সেটা আমি বললাম পজিটিভ দিক। নেগেটিভ দিক একটু বলেই আমি আমার বক্তব্য শেষ করব। 2023 যন্তর মন্তরের সামনে উত্তাল কেন না, আমাদের WFI, আমাদের রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন ব্রিজভূষণ সিং। তার বিরুদ্ধে রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়া সবাই বিদ্রোহ ঘোষণা করেছে, কেননা তার এগেনস্টে ছিল সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস। যে মহিলা রেসলাররা আমাদেরকে অলিম্পিকে পদক এনে দিয়ে ভারতকে বিশ্বের আসরে পরিচয় করিয়ে দিচ্ছে, সেখানে সেই মহিলাদের বিরুদ্ধেও সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। ম্যাডাম সেটাই বলেছিলেন আমাদের দেবশ্রী ম্যাডাম, যে মেয়েরা, শিক্ষিত মেয়েদের সঙ্গে কি হচ্ছে না ঘটনা হচ্ছে। সাক্ষী মালিক এবং আরও সঙ্গীতা ফোগট ওরা ঠিক করলেন তাদের পদকগুলো ফিরিয়ে দেবেন, এবং ব্যাপারটা এতই উত্তাল হয়ে উঠল, তারা ঠিক করলেন হরিদ্বারে গিয়ে গঙ্গায় ফেলে দেবেন তাদের পদক। কারণ যার বিরুদ্ধে সেই আন্দোলন ছিল ব্রিজভূষণ, তিনি ছিলেন বিশেষ রাজনৈতিক দলের নেতা। অবশেষে হার মানতে হয়, সেখানে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হয়। অর্থাৎ কি, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে সমবেত থাকলে এবং সমানভাবে যদি আমরা সময় মতো প্রতিবাদ করতে পারি, তবে আমরা মহিলাদেরও সম্মান ফিরিয়ে আনতে পারি। আমি কিছুদিন আগে বললাম, আমাদের কেবলমাত্র সুতীর্থা রানা নয়, আরও অনেকেই এশিয়ান গেমসে পদক এনেছে, লং জাম্পে এনেছে, পারুল, প্রীতি ওরা পদক এনেছে। আমাদের আসামের হেমা দাসের নাম আমরা জানি দীপা কর্মকারের নাম, যিনি ভারতের জিমনাস্টে এত ভালো প্রদুনো বা ভল দেখিয়ে বিশ্বের লোককে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আমাদের মেয়েরা অনেক সময় হারিয়েও যায়, তাই তাদের পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। তবে ভারতবর্ষের মহিলা খেলোয়াড়রা বিশ্বের আসনে ভারতের নাম উজ্জ্বল করতে সাহায্য করবে। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুস্মিতা দাস ম্যাডামকে। নারীদের সামগ্রিক বিকাশের জন্য শুধু শিক্ষাই নয়, তারই সাথে খেলাধুলা এবং বিভিন্ন দিক সবগুলোরই যে প্রয়োজন, এবং তারই সাথে আমরা জানতে পারলাম যে যখনই কোনো নারীকে আমরা বিপদে কিংবা তাদেরকে হেনস্থা হতে দেখব, আমাদের সেটি দায়িত্ব এবং কর্তব্য আমরা যেন তাদের পাশে দাঁড়াই। এবারে আমি অনুরোধ জানাবো প্রতীতি সিনহা ম্যাডামকে। A very good afternoon to respected Principal Madam, my fellow colleagues and everyone present here. First of all, I'd like to wish everyone a very happy International Women's Day. I'd like to throw light on the issues which are related to economics, related to crime against women in India. First of all, I'd like to start with the GDP figures. So if we look at economic growth of India, then we can see that Indian economy is growing at a very fast rate, and in fact it is the 5th largest economy by nominal GDP and 3rd largest by purchasing power parity on the per capita income basis. Now talking about women empowerment in India, Indian government has taken various steps, various policies, implemented them to empower women about women's health, women's education and various other aspects. So that's why recently we can say that we can see that the notion of women's development has changed to women-led development in India. And women are obviously seen in many areas like
they are seen as leaders as well. As we can see our finance minister. Women in India are facing several problems, and one of the very important problem that women of India are facing nowadays, and from the very beginning we can say, is the crime against women. Now I'd like to use some statistics which will reflect the fact that women are not safe in India. According to Gender Gap Report 2023, India is ranked 127th among 146 countries in the world in terms of gender discrimination. Now, violence against women, there also we can see, according to NCRB report, it has increased from 3,70,000 in 2022 to 4,45,000 approx in 2023. So we can say that definitely that crime against women, it is increasing along with empowerment. So along with that, another very important crime that has been seen to be very acute in recent years is virtual crime. That nowadays we can see that women are, all of us, we are very much addicted to social media. So there also we are not safe. So that's why we can say that although in India women are said to be empowered, as I have already mentioned, but still from the point of safety and security we are not developed yet. We are much lagging behind compared to other nations. Government of India, although adopted various policies, implemented as well, but the problem is that the implementation, the time of catching the culprits, it takes a long time. Because of that, the crime against women, it is increasing day by day. The implementation of this law and order is very important. Now coming about domestic violence, it is also found to be increasing day by day. And even if domestic violence is women empowerment is increasing, domestic violence is also increasing day by day. So what is the reason? Because we women, we are not raising our voice. We are not. We are very much tolerant. We can easily go with the situation, whatever it happens. So women empowerment means an education, which is a very important component of women empowerment, will help the women to raise their voice against this domestic violence. So with this, I'd like to conclude that although the status of women in India has improved, still in order to reduce the crime against women, the awareness among the women along with women empowerment has to be increased, and this sort of programs are very much important to increase the awareness. So thank you. Thank you so much, madam, for your valuable words, for enlightening us regarding the crime section. Now I would like to request Sharbani Bishwas madam for enlightening us with her valuable words. आज আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস প্রথম যখন শুরু হয়েছিল তখন শ্রমজীবী নারীদের অধিকার আদায়ের দিবস হিসেবে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিশ্বব্যাপী এই দিবসকে পালন করা হয় নারী পুরুষ নির্বিশেষে, এবং সেখানে যা যা উঠে এসছে, যেমন লিঙ্গ বৈষম্য, সেখানে সমতা আনতে হবে, বা নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য সবই পরপর এসছে। এবারে নারী দিবসের যে মূল থিম সেটা হলো নারীদের উপর বিনিয়োগ করুন, অগ্রগতি ত্বরান্বিত করুন। তার মানে সেই কথার পেছনে যে কথাটা আছে সেটা হলো অগ্রগতি, সভ্যতার অগ্রগতি ত্বরান্বিত করতে মেয়েদেরকে আপনারা নিয়ে আসুন সামনের জায়গায়। মেয়েরা এসছেন শিক্ষা সর্বক্ষেত্রে। আজকাল
সর্বস্তরে আমরা নারীদের দেখেছি। বেশ কিছুদিন আগে যখন আমরা ছাত্র ছিলাম তখন কিন্তু মেয়েদের অনেকটা জায়গা পুরুষ শাসিত ছিল। যেমন ধরো আমরা রাজমিস্ত্রি থেকে শুরু করে সেলস গার্ল আমরা দেখিনি, কিন্তু হ্যাঁ মেয়েরা কাজ করছেন সেখানে আমরা দেখছি। মেয়েরা গাড়ি চালাচ্ছেন, মেয়েরা মহাকাশে যাচ্ছেন বা শিক্ষা সেখানে, সেটা তো অনেক আগে থেকেই এসছে। কিন্তু এই যে সর্বস্তরে মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন সেটা লক্ষণীয়। আমি রবীন্দ্রনাথের একটা কথা এখানে বলছি। রবীন্দ্রনাথ একটা উপন্যাসে একবার বলেছিলেন, দুর্বলের অত্যাচার ভয়ঙ্কর। সেই কথাটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমি সেদিকে যাব না। আমি বলতে চাইছি যে সেখানের কথা হলো নারী যেভাবে এগিয়ে এসছেন শিক্ষায় দীক্ষায়, সেখানে তাদেরকে আরও অনেক বেশি বিকশিত হয়ে উঠতে হবে, যেখানে তাদের ব্যক্তিত্বের বিবর্তন আসা প্রয়োজন। কারণ পিতৃতান্ত্রিক সমাজ পরিকাঠামোতে নারীরা নির্যাতনের শিকার হয়েছেন, তা খুব সত্য, আজও হচ্ছেন। কিন্তু নারীদেরও ভাবতে হবে, যারা অর্থনৈতিকভাবে সবল, যারা শিক্ষা পেয়েছেন, তাদের যে ব্যক্তিত্ব, সেখানে পরিবারের দায় যেমন নিতে হবে তেমনি কিন্তু সমাজের দায়ও নিতে হবে। নারী নির্যাতনের কথা অনেক জায়গায় উঠে এসছে আজকে, কিন্তু সেখানে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে অনেক নারী কিন্তু এই নির্যাতনে সক্রিয়ভাবে যোগদান করেছেন। আমরা নিউজে গেলেই দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে শুধু পুরুষরা কিন্তু নেই, সেখানে নারীদেরও সক্রিয় যোগদান রয়েছে। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু ভাবতে হবে। ন্যায়, নীতি, বোধ, একজন মানুষ যখন পূর্ণভাবে বিকশিত হয়ে ওঠে তখন সে নারী বা পুরুষ হিসেবে আলাদা কিছু নয়। ব্যক্তিত্ব বিকাশের প্রথম কথাই হলো সে বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। যেখানে অধিকার খর্ব হচ্ছে সেটা তো অবশ্যই আমরা বলবো, কিন্তু একই সঙ্গে যারা শিক্ষিত হয়ে উঠছেন তাদেরও কিন্তু চিন্তা করতে হবে যে শিক্ষাটা আসলে কিসের জন্য। শিক্ষাটা তো শুধু কাগজপত্রে হতে পারে না, শিক্ষাটা একটা মানুষ পূর্ণভাবে বিকশিত হয়ে ওঠার সোপান বলা যেতে পারে। যারা আমাদের কলেজের ছাত্রীরা আছে, যারা শিক্ষা পেয়েছে, আরও উচ্চ শিক্ষা পাবে, হ্যাঁ, তাদেরকেও এটা ভাবতে হবে যে আমাদের সব দিকে শুধু আমরা পেলাম না সেটা ভাবলে চলবে না। যোগ্যতা কিন্তু হাতে তুলে দেওয়ার জিনিস না, অধিকার হাতে তুলে দেওয়ার জিনিস না। সেটার জন্য আন্দোলন করব ঠিক আছে, কিন্তু যে যোগ্য তাকে জায়গা ছেড়ে দিতে হয়। আজকের দিনে এখানে এই কথাগুলো বলে আমি শেষ করছি। সর্বাণী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমি না বলেই দুটি কথা পারছি না। ম্যাডামের দুটি কথা আমার খুব মনে ধরেছে, আর সেটি একদমই সত্য যে মেয়েদের অধিকার নিয়ে নিতে হয়। সেটি কিভাবে নিতে হয়? নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে। আরও একটি কর্তব্য রয়েছে মেয়েদের, নারীদের। নারীরা শুধু নিজের অধিকারই নয়, আরও একটি কর্তব্য রয়েছে, সেটি হচ্ছে সমাজের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি কর্তব্য। সেই কর্তব্যকেও মাথায় আমাদেরকে রাখতে হবে এবং সব কিছু মিলিয়ে আমাদেরকে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে আবারও। আজকের যে বিশদ আলোচনা, সেই আলোচনা পর্বের অধ্যাপক রয়েছেন শান্তনু দাস স্যার। ধন্যবাদ তনুশ্রী ম্যাডাম, সঞ্চালিকা, আমাদের সঞ্চালিকা আজকের প্রোগ্রামের। আমি শেষ বক্তা। এই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ যে আমাদের নারী দিবস নিয়ে বলতে যাচ্ছি, তা আমার মনে হচ্ছে যেন মহিলারা একটু হলো সশস্ত্রীকরণ বা এম্পাওয়ারমেন্ট হচ্ছে, কারণ আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর যাই হোক, এখানে উপস্থিত সব সম্মানিত আমাদের শিলচরের দূরদর্শন, আকাশবাণীর সব বিশিষ্ট ব্যক্তিবর্গ, আর আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকা, প্রধান অধ্যক্ষা দেবশ্রী দত্ত ম্যাডাম, উনি একটা বিশেষ কাজে গিয়েছেন।
তো সবাইকে আমাদের ছাত্রীদেরকেও তোমাদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি এডুকেশন বা শিক্ষা নিয়ে বলতে যাই তবে দেখি যে শিক্ষাতে যেটা আগে আমাদের ম্যাডাম বলেছিলেন, সংঘমিত্রা দেবনাথ ম্যাডাম যেটা বলেছিলেন যে এনসিয়েন্ট যুগে, যেটা প্রাচীন যুগে যে প্রি বেদিক বা আর্লি বেদিক এরাতে আমরা দেখি যে কিভাবে এডুকেশনের মধ্যে, শিক্ষার মধ্যে যে মেয়েদের বা ছেলেদের মধ্যে যে পার্থক্য কম ছিল, যুগে দেখা যায় নারীদের তিনটা ভাষা, ধর্ম, সংস্কৃতি আর সৌন্দর্য বলা যেতে পারে, এই তিনটা চারটার মধ্যে কিভাবে তাদের উপরে রেস্ট্রিকশন করা হয়েছে, রেস্ট্রিকশন আনা হয়েছিল যে কীভাবে তোমাদের কী করতে হবে। সেটাকে আবার ধর্মের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল, ভাষার ট্যাগ, সংস্কৃতির ট্যাগ, যে কীভাবে মেয়েদেরকে বিভিন্নভাবে অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়। সেটা আমরা শুধু এটা বলবো না যেটা আধুনিক যুগে হচ্ছে, সেটা মধ্যযুগ থেকেই শুরু হয়েছিল। ধরুন আমরা ভাবছি সৃষ্টিকর্তা প্রথম কাকে সৃষ্টি করেছিলেন বলা হয় আদমকে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু হঠাৎ উনার মনে করলে আদম দিয়ে হবে না, তো আমরা ঈদকে সৃষ্টি করব। মানে যখন প্রয়োজন হয়, দরকার হয়, কিন্তু মেয়েদের ঠিকই প্রয়োজন হয়, যেটা প্রত্যেকটা সময় এডুকেশনাল শিক্ষায় দেখা যায়। বা আমি কিছুদিন আগে দেখেছি আমাদের যত এনভায়রনমেন্টাল উপরে কনফারেন্স হয়েছে, আবহাওয়া নিয়ে যত বড় বড় কনফারেন্স বা গ্লোবাল সামিট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মেয়েদেরই মুখ্য ভূমিকা দেওয়া হচ্ছে। কারণ তারা জানে যে মেয়েরা যদি না এগিয়ে আসে তাহলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা যেটাতে কি ভারসাম্য বলা বাংলাদেশেই বলে, স্থিতিশীল উন্নয়ন যাই বলুক, এটা কীভাবে সম্ভব, এটা মেয়েদের দ্বারা সম্ভব না। কারণ মেয়েরা ঘরবন্দি থাকলেও কিন্তু মেয়েদের আনাগোনা বেশি, কাজের জায়গা বেশি হলো আমাদের পাকঘরে, রান্নাঘরে। সুতরাং সেখানেই কিন্তু ইকোনমি, সেখানেই বাজেট, সেখানেই পলিটিক্স, সব এভরিথিং ইজ দেয়ার। তো রুরাল ইকোনমি বা রুরাল সমগ্র আমাদের গ্রাম্য অর্থনীতিকে যদি করা যায়, বা গ্রাম্য অর্থনীতির সঙ্গে যেটা আবহাওয়া, যেটা আমাদের পারিপার্শ্বিক যেটা আবহাওয়া, এটা যদি বিকাশ সাধন করতে লাগে, তাদের মহিলাদের অবদান কিন্তু অনস্বীকার্য। কারণ মহিলা এইসব ব্যাপারে একটা বিশেষ এক্সপার্টাইজ নিয়ে বসে আছে। সেটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে তারা বুঝতে পেরেছিল। এই জন্য 1972 স্টকহোম কনফারেন্স থেকে যে কনফারেন্স হয়েছে এনভায়রনমেন্টের উপরে, সেখানে দেখা যায় মহিলাদের একটা বিশেষ ভূমিকা দেওয়া হয়। আমি আর 2 মিনিট বলে শেষ করবো। তবে 2টা পয়েন্ট আমি লিখেছিলাম যে যেহেতু উইমেন এডুকেশন নিয়ে আমাদের যে ম্যাডাম বলেছেন নবজাগরণ যেটা হয়, রেনেসা, আমাদের রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ব্রাহ্ম সমাজের ম্যাডাম যে বললেন যে অবদান রয়েছে, সেখানে দেখা গেল যে মেয়েদেরকে এডুকেশন দিতে হবে। তো তাই আমাদের ড্রিঙ্ক ওয়াটার বেতনের কথা মনে হচ্ছে যে ড্রিঙ্ক ওয়াটার বেতন বলেছিল যে আমি কলকাতা শহরে একটা মেয়েদের স্কুল তৈরি করব। তো উনি বলেছিলেন যে মেয়েদের স্কুল তৈরি করার পর উনি বলেছিলেন যে আমি যে অভিভাবকের মধ্যে বা ছাত্রীদের মধ্যে যে উৎসাহ দেখেছি, সেটা লন্ডনে ওইরকম উৎসাহ দেখায়নি কোনো ছাত্রীরা। যেভাবে আমাদের ভারতবর্ষের মেয়েরা তখনকার সময় প্রথম স্কুলে যাওয়া এনরোলমেন্ট 25-30 জন এনরোলমেন্ট হবে, 2 বর্ষে এদিকে 80-90 জন লাফিয়ে মেয়েরা ভর্তি হচ্ছিল স্কুল এডুকেশন নিয়ে। একটা বাদ ভাঙ্গা একটা উচ্ছ্বাস মেয়েদের মধ্যে দেখা যায় কিভাবে এডুকেশনটা নেবে। তারপরে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এটাকে উপলব্ধি করেছিলেন। উনি একটা জিনিস করেছিলেন যেটা পরবর্তীকালে আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে যেহেতু খাপ খায় না, কারণ আমরা ব্রিটিশ লিগেসি বহন করে আনছিলাম, সুতরাং ওরা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা হলো বেসিক এডুকেশন স্কিম। বেসিক এডুকেশন স্কিমে কিন্তু ইনক্লুসিভ ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বলা আছে। তারা বলছে যে মহাত্মা গান্ধী বলেছেন যে একটা ক্রাফট সেন্টার এডুকেশন হবে। মেয়েরা উইভিং জানে, এগ্রিকালচার যদি জানে, তো ওই এগ্রিকালচার বা উইভিংকে সেন্টার করে, ক্রাফটটাকে সেন্টার করে আমি অন্য বিভিন্ন ধরনের এডুকেশন দেবো, মেডিকেল সায়েন্স দেবো, সব কিছুই দেবো। দ্যাট শুড বি ইন্টিগ্রেটেড।
এখন বলা আছে 2020-তে ওইটাকে আবার নতুন ফরম্যাটে আনা হয়েছে, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, ইন্টারডিসিপ্লিনারি এডুকেশন, ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ এডুকেশন, সবাইকে নিয়ে এডুকেশন, ডিসেবল, ট্রান্সজেন্ডার সবাইকে এই এডুকেশন আওতার মধ্যে আনতে হবে। আর বলা হচ্ছে এই মহাত্মা গান্ধীর কতটাই প্রতিফলিত হচ্ছে যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, সবাইকে যে জীবনে যেটা এক্সপিরিয়েন্স করবে, কেউ মিউজিক পারে, কেউ আর্ট পারে, ক্রাফট পারে, ওইটার সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে ওর এডুকেশনকে। আমি আর কিছু বলছি না, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আর আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এত মূল্যবান সময় আপনারা আমাদের সকলের সঙ্গে শেয়ার করেছেন, অনেক 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 ধন্যবাদ প্রত্যেককে, ওমেন্স কলেজের প্রত্যেক অধ্যাপক এবং অধ্যাপিকাদের অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সামনে এবারে একটি একক নৃত্য পরিবেশন করে দেখাবেন ডক্টর সুকন্যা কর ম্যাডাম। আমি সেই মেয়েটি যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते तनु
जनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते वै जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করে দেখালেন ডক্টর সুকন্যা কর ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর পরিবেশনার জন্য। এবারে আমরা একটি ড্রামা উপভোগ করব, and the drama will be showcased by the students of Women's College on the topic of women empowerment. So I'd like to call the students on the stage to showcase their act.
আরে আমরাও তো চাই বিয়ের পর কাজ না করার মজা, শুধু নারীরা পুরুষদের মতো হতে চায়। আরে নারীদের এত শক্তি কোথায়? তাদের পক্ষে পুরুষদের মতো হওয়া কি সম্ভব? এইটা কি সম্ভব? और ये आप लोगों को कहाँ से मालूम हुआ? इंटरनेट 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 गूगल करो, फेसबुक करो, करो इंस्टाग्राम। इंटरनेट ही आज की मॉडर्न दुनिया की पहचान। इंटरनेट ही आज की मॉडर्न दुनिया की पहचान। अरे तुम सब भी देख ही लो। आज मैं एक बात बताती हूँ, ये जो बंदी है ना जो दिख रही है स्क्रीन पे, बताओ ये बंदी फेमिनिस्ट है। तो इसमें हंसने की क्या बात है? अरे तुम लोगों को पता है ना, फेमिनिस्ट ही तो औरतों की सबसे बड़ी दुश्मन है। क्या? ये किसने बताया? इंटरनेट 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 गूगल करो, फेसबुक करो, करो इंस्टाग्राम। इंटरनेट ही आज की मॉडर्न दुनिया की पहचान। इंटरनेट ही आज की मॉडर्न दुनिया की पहचान। अच्छा हाँ, लेकिन ये फेक न्यूज ये फेक न्यूज क्या है? व्हाट्सएप के इनबॉक्स में आता जाता रहता है। व्हाट्सएप के इनबॉक्स में आता जाता रहता है। झूठ का परचम लहराता, नफरत का बाजार सजाता है। झूठ का परचम लहराता, नफरत का बाजार सजाता है। फेमिनिज्म जैसे महान मूवमेंट को एक मीम ही बना दिया लोगों ने। जिस लड़की के हक के लिए उठे आवाज उसे कोई बुझाता है। तो है क्या ये फेमिनिज्म? আমি বলছি ফেমিনিজম আমাকে এম্পাওয়ার করে। ফেমিনিজম আমাকে এম্পাওয়ার করে। আচ্ছা, আমাকে স্বাধীন করার জন্য একটি আওয়াজ। पुरुष प्रधान जगत में मैंने अपना लोहा मनवाया। पुरुष प्रधान जगत में मैंने अपना लोहा मनवाया। जो काम मत करते आए वो काम हमने भी करके दिखलाया। जो काम मत करते आए वो काम हमने करके दिखलाया। मुझे नहीं उठाना है 10 किलो का वजन जिम में। मुझे नहीं तोड़ना है कोई मलयुद्ध का रिकॉर्ड। अगर मुझे उठाना था 10 किलो और तोड़ना था कोई रिकॉर्ड, तो क्यों नहीं? আমি তাই করব যা আমার মন চায়। আমি তাই করব। আমি আজকের নারী, আমি ফেমিনিস্ট। কেউ আমাকে বেঁধে রাখতে পারবে না। আমার নিজের শক্তি, আমি নিজেই হব। আমার নিজের শক্তি, আমি নিজেই হব। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता। नमस्तस्यै 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 नमो नमः। नमस्कार, आप लोगों का स्वागत है हमारे चैनल आपकी अदालत में। सर, मैंने सुना है कि आप पे ये इल्जाम लगा है कि आप अपनी पत्नी को सपोर्ट करने के लिए आपने पूरे परिवार की और अपने छोटे छोटे बच्चों की जिम्मेदारी आपने इन कंधों पर ले ली। क्या ये सच है? जी बिल्कुल। ऐसा क्यों? क्योंकि उसकी भी तो जिंदगी है, उसकी भी तो अपनी प्रायोरिटीज है। एक ऐसी बात देखिए भाई साहब, हम भी मॉडर्न है, ओपन माइंडेड है, हमारी भी पत्नी है, वो भी काम करती है, हमने अलाउ किया हुआ है। तो आप होते कौन हो अपनी पत्नी को अलाउ करने वाले? मतलब क्या समझाना चाहते हैं आप? मतलब यही है कि आप होते ही कौन हो उसको अलाउ करने वाले। ये आदमी समाज के लिए खतरा है। कैसी बहकी बातें कर रहा है। मैं बस इतना ही कहना चाहती
कि घर का काम सिर्फ औरतों का नहीं होता, हम भी तो घर का काम कर सकते हैं, क्यों नहीं कर सकते? ऐसे कैसे? घर का काम तो औरत का ही होता है। मैं ऑफिस से 6 बजे को आ जाती हूँ, लेकिन मेरी बीवी रात की 10 बजे को आता है। लेकिन घर का काम तो वही करता है और रात का खाना भी वही बनाता है, क्योंकि वो तो उसका काम है ना। और यही सोच तो आप लोगों को बदलनी है, यही सोच तो हम लोगों को ले डूबी है। दीवारें ऊंची है, गलियां है तंग, लंबी डगर है और हिम्मत है संग, पाँव पे छाले हैं सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग, मेरी रूठी की जंजीरें खा गई है जंग, न्याय के मंदिर भी हो गए हैं बंद, जमाना चले ना चले मेरे संग, बोलूंगी हल्ला आवाज दबंग, आवाज दबंग, आवाज दबंग, आवाज दबंग, आवाज दबंग, बेखौफ आजाद है रहना मुझे, 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 दीवारें ऊंची है, गलियां है तंग, लंबी डगर है और हिम्मत है संग, पाँव पे छाले हैं सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है बहना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है बहना मुझे। जमाना बदल रहा है, हमारी औरतें, हाँ हमारी औरतें नई नई ऊंचाइयां छू रही है। जब बच्चे एजुकेटेड होंगे तभी तो जमाना आगे बढ़ेगा। पहले लड़कियां घर संभालती थी और अब लड़कियां देश में संभालने लगी जैसे हैं। किरण बेदी, प्रतिभा सिंह पटेल और भी कितने नाम उभर आए हैं। सच बताओ, दिल खुश हो जाता है जब हमारे देश की बेटी इतनी ऊंचाई को छू रही है। पर दादा, इतना सब कुछ होने के बाद भी आज भी लड़कियां रात को अकेले निकलने से डरती क्यों है? बेटा, क्यों नहीं डरेगी? जब औरतों को देवी स्वरूप पूजना चाहिए, उनको इंसान का दर्जा तक भी नहीं दिया जाता। परंतु ये झुठलाया नहीं जा सकता कि नारी देवी का रूप होती है। जब से जग ने सम्मान दिया है नारी को, तब से नारी ने अपने आप को पहचान लिया है। ऐगिरि नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदनुते, गिरिवरविंद शिरोदिनी वासिनी विष्णु विलासिनी विष्णुनुते, भगवती हेशिनी कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते, जय जय हे महिषासुरमर्दिनी रम्य कपर्दिनी शैलसुते। ধন্যবাদ আমাদের নাটকটি দেখার জন্য। আমাদের নাটকের নাম হচ্ছে এই অভিনয়টি দেখার পর আমার মনে হয় না যে আমাদের আর কিছু বলার বাকি রয়েছে। আমি রুদ্রাণী দেবনাথ, দীপশিখা রয়, প্রাচী ধর, রেশমি রয়, কল্পনা দাস এবং ময়ূরীকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি তাদের এত সুন্দর একটি নাটক পরিবেশন করার জন্য। এভাবেই আমাদের সমাজ নারী এবং পুরুষ মিলে অক্ষুণ্ণ থাকুক, সুন্দর থাকুক এবং আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ এইভাবেই যেন পালন হতে থাকে। এবং যদি আন্তর্জাতিক নারী দিবস পালন নাও হয় তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ কেন প্রত্যেক দিনই নারীদের, প্রত্যেক দিনই পুরুষদের। আমি আবারও শেষে বলবো যে নারী পুরুষ মিলেই আমাদের সমাজ, সবাই যেন সম অধিকারে, সম বেদনা এবং সুন্দরভাবে যেন তারা এই সংসারে আমরা থাকতে পারি, সমাজে আমরা থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা এখানে উপস্থিত রয়েছেন সকাল থেকে, এবং ওমেন্স কলেজের প্রত্যেক অধ্যাপক এবং অধ্যাপিকাদের যারা তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।